দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। ল্যাব না থাকলেও মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কেনা হয় রিএজেন্ট। মন্ত্রীর ঝটিকা সফরের স্বেচ্ছাচারিতা ও ক্লিনিকে রোগী দেখার প্রমাণ। অনেকগুলি অ্যানামলিস পেয়েছি, পাশের ক্লিনিকটাও আমি ভিজিট করলাম। আমি টাকায় যাই, আমারও তো উত্তর কর্তৃপক্ষ আছে, আলাপ করে জনস্বার্থে যা করা দরকার তাই ইনশাল্লাহ আমরা করব। বিচারের মুখোমুখি নয়, নিজেকে হিরো দাবি করেন বঙ্গভবন ছাড়তে যাওয়া শাহাবুদ্দিন। নতুন রাষ্ট্রপতির বিষয়ে সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটিতে। সেমিকন্ডাক্টর হতে পারে অর্থনীতির পরবর্তী চালিকা শক্তি, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বনির্ভর ও মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয়। সমাজের সব স্তরে দলীয়করণ করছে সরকার। সিলেটে 11 দলের সমাবেশ, জামায়াত আমিরের অভিযোগ গণভোটের রায় বাস্তবায়নের দাবি নাহিদ ইসলামের। রাজধানী ও আশপাশে গ্যাসের চরম সংকট। সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মিলছে নামমাত্র জ্বালানি। তারা কোথাও পায়নি, মানে গাড়ি চালানো যে কষ্ট তার সাথে গ্যাস নেওয়া বেশি কষ্ট। আগেও গ্যাসের প্রেসার ভালো ছিল না, আর কি মোটামুটি ছিল, এখন একদম বেশি পরিস্থিতি খারাপ। কালকে থেকে মাটি চুলে রান্দাবাড়ি করতেছি, মেহমান বিদায় করে দেবো। ককরোচদের আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদী সরকারের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী। সব দাবি মেনে নেয়ার কর্মসূচি প্রত্যাহার করল সিজেপি। सरकार तक झुके तो धर्मेंद्र प्रधान क्या चीज है? धर्मेंद्र प्रधान को आखिरकार हार मानना पड़ा। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। কাফরুলে যুবদল কর্মী ইউসুফ আলী হত্যাকাণ্ডে জড়িত 4 জনকে গ্রেফতার। কিলিং মিশনে অংশ নেওয়ারা ছিল ভাড়াটের শুটার, বলছে পুলিশ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। কোনো ধরনের টেস্ট পরীক্ষা হয় না সরকারি এক স্বাস্থ্য কমপ্লেক্সে, এমনকি ল্যাবের সরঞ্জামও সব নেই। অথচ বছর বছর কেনা হয়েছে পরীক্ষার রিএজেন্ট। হাসপাতালে বন্ধ অপারেশন থিয়েটারও। নিয়ম নীতির তোয়াক্কা না করে হাসপাতালের সীমানা প্রাচীর ঘেঁষেই ব্যক্তিগত ডায়াগনস্টিক সেন্টার খুলেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। সেখানেই হয় রোগ নির্ণয়ের পরীক্ষা। বলছি মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা। বাগেরহাট ঘুরে এসে রিপোর্ট করেছেন সহকর্মী হাসান মিসবা, ছবি তুলেছেন জিহাদ ইসলাম, সঙ্গে ছিলেন বাগেরহাটের সহকর্মী ইয়ামিন আলী। 5 লাখ মানুষের উপজেলা মোরেলগঞ্জ, 16টি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষের স্বাস্থ্যসেবার দায়িত্ব এই স্বাস্থ্য কমপ্লেক্সের উপর। হাসপাতালের 2য় তলায় একটি কক্ষে লেখা স্যানিটারি ইন্সপেক্টর। তালা খুলে ভেতরে গিয়ে দেখা গেল ল্যাবের কিছু যন্ত্রপাতি। ছোট্ট এই কক্ষেই ল্যাব বসানোর প্রস্তুতি চলছে। এখানে হাসপাতালে একটা ল্যাব অবশ্যই দরকার, এবং ল্যাব যখন ছিল মানুষ অনেক উপকৃত হয়েছে, এখন হয়তো সে থেকে মানুষের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ল্যাব না থাকলেও হাসপাতালের ফ্রিজে পাওয়া গেল কিছু রিএজেন্ট। কোনোটির মেয়াদ প্রায় শেষ, আর কিছু নতুন কেনা। খোঁজ নিয়ে দেখা গেল সবশেষ 2,43,000 টাকার রিএজেন্ট কেনা হয়েছে। আর অনেক রিএজেন্টের মেয়াদ শেষ বলে দাবি করলেও সেগুলো দেখাতে পারেননি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ভবনের তালা খুলে না দিলেও জানালা দিয়ে দেখা যায় এই কক্ষে লাখ লাখ টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এর মধ্যে আছে অ্যান্টিবায়োটিক সহ অনেক জীবন রক্ষাকারী ওষুধও আছে। এনসিডি কর্নারের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং শিশুদের মেডিসিন। অথচ এই হাসপাতালে ওষুধ না পাওয়ার অভিযোগও করেছেন অনেক রোগী। শুধু প্যাথোলজি নয়, অন্য কোনো পরীক্ষাও হয় না এই হাসপাতালে। আবাসিক চিকিৎসকের কক্ষে ঢেকে রাখা হয়েছে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন। হয় না ইসিজি, এক্স রে সেবাও বন্ধ 10 বছর ধরে। আপনার একটা উপজেলা যেখানে প্যাথোলজি টেস্ট হয় না, যেখানে এক্স রে হয় না, যেখানে প্যাথোলজি যদি না থাকে, অপারেশন হয় না, আপনি নিশ্চয়ই উপজেলা কর্মকর্তা হিসেবে অনেক বড় ব্যর্থ। যে না, এর অনেক আগের থেকেই এটা চলে না।
50 শয্যার এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন রোগী আসেন 300 থেকে 350। ভর্তি রোগী 20 জন। তাহলে তাদের পরীক্ষা নিরীক্ষা হয় কোথায়? ব্লাড নিতে কইছে সেই চিত করিয়া নিয়ে এই যে দিতে কইছে আর পরীক্ষা করাই দিবে। হ্যাঁ কামাল এই যে হ্যাঁ ইনফেকশন হয়েছে পেটে। টেস্ট কোথায় করাইছেন? করাইছে কামাল স্যারের। আপনারা ভুল কনসেপ্টে আছেন। আমার ক্লিনিক না, ক্লিনিকটা অন্যদের। আমি শুধু একটা রুম ক্লিনিকের ব্যবহার করি আমার চেম্বার হিসাবে। নদীর নাম পানগুছি। এই নদীর পাড়েই মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন তাদেরকে নদী ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হয়। আর এরপর যখন তারা শোনেন এখানে কোনো ধরনের টেস্টই হয় না, তখন তারা ভোগান্তিতে পড়েন। কিন্তু কেন আসলে টেস্ট হয় না সেই বিষয়টি অনুসন্ধান করা যাক। এই স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই একটি বাড়ির ফটক। গলি ধরে এগিয়ে গেলে ভেতরে কিছু মানুষের দেখা পাওয়া যায়। পরে জানা যায় এটি একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। নাম লেখা নেই কোথাও। চিকিৎসকের অপেক্ষায় অনেক রোগী। সরকারি হাসপাতালেই তো দেখাইতে পারেন, এখানে কেন আসছেন? দেখাই না, সেখান থেকে বাচ্চা সুস্থ হয় না বলে, আর এই জায়গায় দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওই হাসপাতালে ওষুধ নিয়েছি, আমার ডাউন আছে, এই ব্যথা কমে না। এই ডায়াগনস্টিকে জরুরি সব টেস্টই হয়। আমাদের উপস্থিতির কারণে ল্যাবের সবাই গা ঢাকা দেয়। কর্মচারীরাও নিজেকে রোগী পরিচয় দেন। আমরা রোগী, আমরা মালিক জানি। কিছুক্ষণ পর এলেন চিকিৎসক, আর তিনি মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেই প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামাল হোসেন মুফতি। এই প্রতিষ্ঠানের মালিককে তা জানতে চাইলে ক্ষেপে যান তিনি। ক্লিনিকটা কার? আমার ক্লিনিক না, আমার ক্লিনিক না, আমার ক্লিনিক না। এক পর্যায়ে তার কর্মচারী ও ভাড়াটে লোক দিয়ে মব তৈরি করেন, উস্কে দেন রোগীদেরও। দেখেন এই ব্যক্তি সরকারি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ফারুক হোসেন। সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও করতে থাকেন, যা পরে মিথ্যা তথ্য দিয়ে আপলোড করা হয় অনলাইনে। জানা যায় এই প্রতিষ্ঠানের নাম ফ্যামিলি হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। নিজেকে আড়াল করতেই লাইসেন্স করা হয়েছে ডাক্তার কামালের ভাই জাকির হোসেন মুফতির নামে। তবে ফোন নম্বর ও ইমেইল অ্যাড্রেস দেওয়া হয়েছে ডাক্তার কামালের। লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে 2 বছর আগে। ওরা ছিল 3 ভাই, বড় ভাই মারা গেছে, উনি জাকির হোসেন মেজো ভাই, আর ডাক্তার কামাল হচ্ছে ছোট ভাই। একটি উপজেলায় অবৈধ হাসপাতাল ডায়াগনস্টিক আছে কিনা তা দেখার অন্যতম দায়িত্ব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার। কিন্তু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিজের প্রতিষ্ঠানেরই লাইসেন্সের মেয়াদ নেই। কাগজপত্র যদি সঠিক না থাকে এটা আমরা তদন্ত করে দেখব এবং আমরা ব্যবস্থা নেব। এই শুনেছি উনি অফিসকালীন সময় প্র্যাকটিস করেন এবং ওনার MSR এর মালামাল কিনা নিয়েও কিছু ঝামেলা থাকতে পারে। এখানেই শেষ নয়। ডাক্তার কামালের বিরুদ্ধে অভিযোগ হাসপাতালের কোয়ার্টারে বসেই 400 টাকা ভিজিট নিয়ে রোগী দেখতেন, অস্ত্রোপচার করেও নিতেন টাকা। আমরা প্রথম যাইয়ে হসপিটালে পাইছি, ওনারে সরকারি হসপিটালে পাইছি, এই জায়গায় ভিজিট দিয়ে আমরা দেখাইছি। কত ভিজিট? 400 টাকা ভিজিট। শুনলাম যে কামাল স্যার 600 টাকা ভিজিট নিয়ে 2টার সময় দেখবে। কোথায় দেখা? এই যে তার বাসার দোতলায়। দোতলায় নাকি? আমি তো আসিনি কখনো। আমরা অনেক রোগীর দেখা পেয়েছি যে রোগীরা এই পথ ধরে এই ভবনটিতে যান, যেটি এই স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষ। এই স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কামাল হোসেন তিনি এখানে বসেন। এই জায়গাটিতে তিনি সরকারি অবকাঠামোতে বসেই ভিজিট নিয়ে রোগী দেখে থাকেন। জানা গেছে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিম যমুনা ফিরে আসার পর তড়িঘড়ি করে কিছু পরীক্ষা নিরীক্ষা চালু করেন ডাক্তার কামাল। সেগুলো আবার কিছু গণমাধ্যমে ফলাও করে প্রচারও করেন। প্রশ্ন উঠেছে, তাহলে সেই পরীক্ষা আগে কেন তিনি চালু করেননি? হাসান মিসবাহ, যমুনা নিউজ, মোড়েলগঞ্জ, বাগেরহাট। এদিকে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক সফর করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকাল 11টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন মন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষ, বাসভবন, স্টোর রুম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামাল হোসেন মুফতি পরিচালিত বেসরকারি ক্লিনিক পরিদর্শন করেন তারা। এ সময় হাসপাতালের বিভিন্ন পরিত্যক্ত ভবন, এমনকি শৌচাগারে মেয়াদ উত্তীর্ণ ওষুধের স্তূপ পাওয়া যায়। এছাড়া চিকিৎসকদের স্বেচ্ছাচারিতা, হাসপাতালে সেবা না দিয়ে ক্লিনিকে রোগী দেখা সহ বেশ কিছু অনিয়মের
প্রমাণ পাওয়া যায়। অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয়ে ঢাকায় ফিরে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অতীতের উদাহরণ দিয়ে লাভ নেই। সারা বাংলাদেশের স্বাস্থ্য সেবাটা আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আমরা চাই না কোনো মানুষ বিনা চিকিৎসা মারা যায়। আমরা চাই আমাদের গরিব নিরীহ মেহনতি মানুষগুলি আমাদের যতটুকু ফেসিলিটিজ আছে তার ভিতরে তারা সেবা পায়। বিচারের মুখোমুখি নয়, নিজেকে হিরো দাবি করতে চান সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বললেন তিনি সবকিছু করেছেন সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে। যথাসময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বিএনপি ও সশস্ত্র বাহিনী সংবিধানের পক্ষে অবস্থান নেয়। দেশে এখন যে সংসদীয় গণতন্ত্রের চর্চা হচ্ছে, এক্ষেত্রে তারও কৃতিত্ব আছে বলে দাবি বিদায়ী রাষ্ট্রপতির। টেলিফোনে তার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন আমাদের পলিটিক্যাল এডিটর আলমগীর স্বপন। মেয়াদের ২১ মাস আগে পদত্যাগ নিয়ে কথা বলাকে বিব্রতকর মনে করেন শাহাবুদ্দিন। অনেকটা অপ্রত্যাশিতভাবে রাষ্ট্রপতির পদ লাভ, বিদায়ও নাটকীয়। এর মাঝে দেখেছেন তিনটি সরকার, নিয়োগ, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে, এরপর অন্তর্বর্তী সরকারের আমলে বৈরী সময় পার করলেও পদে থেকেছেন সাংবিধানিক বাধ্যবাধকতায়। বললেন সঠিক সময়ে নির্বাচন এবং দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে বড় সমর্থন ছিল বিএনপির। সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছিল বিএনপি এবং তার জন্যই তো নির্বাচন পর্যন্ত আসতে পেরেছিলাম। আমাদের সশস্ত্র বাহিনীও তো ডেমোক্রেসির পক্ষে ছিল, তাই না? এবং সেই জন্য ডেমোক্রেসির পথে চলাটা সহজ হয়েছিল। কি কারণে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে হলো মোহাম্মদ শাহাবুদ্দিনকে? তবে কি রাষ্ট্রপতি হিসেবে তার প্রতি বিএনপির সমর্থনে ভাটা পড়েছিল? অভিযোগ আছে লন্ডনে চিকিৎসা করাতে গিয়ে টেলিফোনে কথা বলেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তবে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি তা কাল্পনিক বলে নাকচ করে দিয়েছেন। আমাকে লন্ডনে যায় কথা বলতে হবে? বাংলাদেশ থেকে সারা পৃথিবীর যে কোনো কর্নার থেকে কথা বলা সম্ভব। আর কেনই বা আমার কথা বলবো? কেন? এটা তো বললাম যে এত বেস্টলেস একটা কাহিনী কোত্থেকে আবিষ্কার করলো এই আল্লাহ জানে। এটা কল্পনার বাইরে, স্বপ্নের বাইরে। মেয়াদ ছিল 2028 সালের এপ্রিল পর্যন্ত। প্রায় 21 মাস আগে পদত্যাগ করতে হলো। কেন এমনটা ঘটলো? এর জবাবে যমুনা নিউজকে সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি বললেন, এটি বিব্রতকর প্রশ্ন। পদত্যাগের কারণ শুধুই অসুস্থতা। বিব্রতকর প্রশ্ন। মেয়াদ ছিল, মেয়াদের আগে অসুস্থতার কারণে চলে গেলাম। এটা নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। আর আমি তো যাওয়া করতেই ছিলাম। আমি ফেয়ার মানুষ, ফেয়ার কথাই বলেছিলাম এবং যেটা বলেছিলাম সেটাই এখন হলো। এই তো। গত ডিসেম্বরে যমুনা টেলিভিশনকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেছিলেন রাষ্ট্রপতির দায়িত্ব পালনে বাধা পেয়েছিলেন, কোনো অনুষ্ঠানে যেতে পারেননি, এমনকি বাণীও দিতে পারেননি। যদিও পদত্যাগের পর এ নিয়ে আর কথা বাড়াতে চান না তিনি। আমি ইন্টারিম গভর্নমেন্ট আমি বানাইছি, কনস্টিটিউশন আমাকেই বলছে বানাতে। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি এটা করছে, রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছে, রাষ্ট্রপতি এটা করছে। গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টির সাথে কথাবার্তা বলে তারা নির্বাচন করেছে। সরকারি দল, বিরোধী দল, দে আর প্লেইং দেয়ার রোল ইন দি পার্লামেন্ট। এখন তো ভালো, এখন তো গণতন্ত্রের চর্চা চলছে। এটা তো আমারই ক্রেডিট। রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগের পর জুলাই আন্দোলনের সম্মুখ সারি নেতাদের দল এনসিপি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার দাবি করেছে। এর জবাবও দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি ইমিউন্ড। রাষ্ট্রপতি থাকাকালীন সময় রাষ্ট্রপতির কোনো অ্যাক্ট ইজ নট চ্যালেঞ্জেবল। বিচারটা কেন করবে আমার? কিসের বিচার করবে আমার? তাদের সরকার বানাইলাম, তাদেরকে শপথ পড়ালাম, তাদেরকে মানে মন্ত্রণালয়ে তারা চালালো। আমার কাছেই তো এসেছেন, আপনি তো সবকিছু করছি। And I claim myself as the hero of that time. অটোনমিক নিউরোপ্যাথি নামে স্নায়ুর যে রোগে আক্রান্ত সদ্য বিদায়ী রাষ্ট্রপতি, এর জন্য দ্রুত চিকিৎসা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। তবে তার চিকিৎসা নিয়ে এখনই সরকারের অবস্থান জানতে চান না। নতুন একটা রোগ ধরা পড়লো অটোনমিক নিউরোপ্যাথি নামে। এটাতে আমি অচেতন হয়ে যাই মাঝে মাঝে। 10-15 সেকেন্ড আমার জ্ঞান থাকে না, ব্ল্যাক আউট হয়ে যায়। এগুলা তো একটা মানে ডেডলি ডিজিজ। এটা তো ইমিডিয়েট আমার তো একটা ট্রিটমেন্ট করতে হবে, হয় ব্যাংকক না সিঙ্গাপুর। চিকিৎসা সুবিধা এক্স প্রেসিডেন্ট পায়, নিরাপত্তার বিষয়টি আছে। পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দিনের 3 বছর 3 মাসের বঙ্গভবন জীবনের অবসান হয়েছে। এখন তিনি গুলশানের বাসায় বসে বই লিখতে চান, যেখানে স্থান পাবে আওয়ামী লীগের পতন, 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলের ঘটনাবহুল অভিজ্ঞতা, নির্বাচন ও বিএনপি সরকারের আমলের দিনগুলো। লেখালেখি করব, বই লিখবো। আর সবচেয়ে বড় লেখার জিনিসটা হলো আমার আছে 5ই আগস্ট 2024-এর পরের ঘটনাগুলা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
শুক্রবার পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে বঙ্গভবনেই আছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরই মধ্যে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বিদায়ী বৈঠকও করেছেন সদ্য সাবেক রাষ্ট্রপ্রধান। রোববার বঙ্গভবন ছেড়ে গুলশানে তার নিজ বাসায় ওঠার কথা। এদিকে সংসদের বাসভবন থেকেই দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেয়াদ শেষ হওয়ার প্রায় ২.৫ বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পদশূন্য হওয়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পদত্যাগের পরপরই প্রশ্ন ওঠে, বঙ্গভবন ছেড়ে কোথায় যাবেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি? জানা গেছে আজকালের মধ্যেই বঙ্গভবন ছাড়বেন মোহাম্মদ শাহাবুদ্দিন। উঠবেন রাজধানীর গুলশানের নিজের ফ্ল্যাটে, যেখানে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে, বাড়ানো হয়েছে নিরাপত্তাও। এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণের পরও স্পিকারের জন্য নির্ধারিত সরকারি বাসভবনেই রয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিয়ন্ত্রণ নিয়েছে পিজিআর এসএসএফ। নিজ বাসভবনে অবস্থান করলেও বঙ্গভবন থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি। পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক আলোচনা। বিএনপির নীতি নির্ধারণী ফোরামে নতুন প্রেসিডেন্টের বিষয়ে আলোচনার কথা জানিয়েছেন দলটির মহাসচিব। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে, এরপরে জানতে পারবেন। দলের ভিতরে থেকে হবে না বাইরে থেকে হবে, এটা তো আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি তো এখনো। প্রায় একই বক্তব্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীরও। বললেন, দলের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে কে হবেন নতুন রাষ্ট্রপতি। কে রাষ্ট্রপতি হবেন এটা তো পার্টির উদ্বোধন যে ফোরাম, সেই ফোরামের সিদ্ধান্ত, সেটা তো আমি এখনো জানতে পারিনি। তারা নেবেন, যখনই নেবেন আপনারা বুঝতে পারবেন। আপনারা তো অনেক ঘটনা আগেই জেনে যান। রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম শোনা গেলেও জাতীয় সংসদের ভোটেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। সেই নির্বাচনের দিকে বর্তমানে সব মহলের নজর। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটি যাচাই বাছাই করে দেখা হবে, এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, এই মামলাগুলো উদ্দেশ্য প্রণোদিত কিনা তাও খতিয়ে দেখা হবে। এছাড়াও মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২৪ অক্টোবর পর্যন্ত সময় থাকায় বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন হবে না। এইটা যারা করেছেন কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। স্বনির্ভর, প্রযুক্তি নির্ভর ও মেধা ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায় সরকার। ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিটের উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পোশাক শিল্পের পর প্রযুক্তি খাতই হতে পারে দেশের আরেকটি সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য। এজন্য উদ্ভাবনী জনশক্তির জন্য বছরে ৫০০ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন সরকার প্রধান। জানান, এই খাতকে এগিয়ে নিতে শুল্ক প্রত্যাহার সহ সরকার নানা উদ্যোগ নিয়েছে। সেমিকন্ডাক্টর এবং এই যে বেয়ার যে খাত, যে ডিপ টেক। রাজধানীর নব থিয়েটারে আয়োজন করা হয় ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট। ২ দিন ব্যাপী এই আয়োজনে অংশ নেয় দেশ বিদেশি বেশ কিছু প্রতিষ্ঠান, যেখানে প্রযুক্তি নির্ভর আগামীর বিশ্ব, বাংলাদেশের অবস্থান ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি নিয়ে আলোচনা হয়। জনাব তারেক রহমান এমপি মহোদয়কে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ২০৩০ সালে ১ ট্রিলিয়নের অর্থনীতিতে পৌঁছাবে সেমিকন্ডাক্টরের খাত। সেই বাজারে প্রবেশে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা। বাংলাদেশ বর্তমানে কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয় এবং ডিজিটাল সেবায় সফলতা দেখিয়েছে। আমাদের মেধাবী, তারুণ্য, দক্ষ এবং উদ্যমী জনশক্তির উদ্ভাবনী শক্তির উপরে ভর করে পোশাক শিল্পের পরে, যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। প্রায় ৩,০০০-এর বেশি পেশাজীবী বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তি খাতে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব স্বীকৃত সেই মেধাবীদের বাংলাদেশের সমৃদ্ধির পথে গভীরভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান। প্রবাসের বিশ্ব স্বীকৃত এই সব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায় থেকে
উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। আপনাদের সাথে একই সাথে বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এ সময় সেমিকন্ডাক্টর খাত নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান এই খাতের জন্য সরকার বিনিয়োগ বান্ধব নীতি, কর ছাড় ও অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসে রফতানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্ট আপ অনুদানও রেখেছে। পরে সামিটের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখেন বিভিন্ন স্টল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে এমন অভিযোগ করেছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলের জোটের নেতারা। অবিলম্বে গণরায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকারকে ফ্যাসিস্ট সরকারের পরিণাম ভোগ করতে হবে বলে সিলেট বিভাগীয় সমাবেশে হুঁশিয়ারি দেন 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। দুপুর থেকেই সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হন জোট নেতাকর্মীরা। মঞ্চে একে একে উপস্থিত হন আসাদুজ্জামান ফুয়াদ, মামুনুল হক, নাহিদ ইসলাম, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বর্তমান সরকার সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করেছে দাবি করে সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, সংস্কার না করায় দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকার আন্তর্জাতিক সহযোগিতা পাচ্ছে না। দেশের মানুষের যে অর্থনৈতিক সংকট, সেই সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক যে সহযোগিতা প্রয়োজন, সেই সহযোগিতা সরকার পাচ্ছে না, কারণ সরকার সংস্কার করবে না। এবং এই সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আগামী 5 বছরের মেয়াদ তারা সম্পূর্ণ করে যেতে পারবে না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সরকার সমাজের সব স্তরে নির্লজ্জভাবে দলীয়করণ করেছে। জীবন দিয়ে হলেও গণভোটের রায় বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, দেশ থেকে দুর্নীতি, ফেসিবাদ, চাঁদাবাজ দূর না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এখন যারা সরকার গঠন করেছেন, কিন্তু তারা ভুলে গেছেন সেই ফেসিবাদী আওয়ামী লীগের পথ ধরেই তারা হাঁটা শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছেন। আমরা মানব না। হাসিনা তাড়িয়েছে, যদি ফেসিবাদ আপনারা কায়েম করেন, আপনাদেরকেও জনগণ তাড়াবে। রাজশাহী থেকে শুরু হওয়া বিভাগীয় সমাবেশ শেষ হলো সিলেট সমাবেশের মাধ্যমে। আগামীতে নেতাকর্মীদের ঢাকায় মহাসমাবেশের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। শনিবারও রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় ভোগান্তিতে পড়েছেন চালকরা। বিভিন্ন স্টেশনে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। কিছু জায়গায় সিএনজি মিললেও চাপ কম। গ্যাস সংকটে ট্রিপের সংখ্যা কমে গেছে বলে জানান চালকরা। ফিলিং স্টেশনগুলোর পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদেরও। 2-3 ঘন্টা অপেক্ষার পর মিলছে গ্যাস। চাপ কম থাকায় সিলিন্ডার ফুল করা যায়নি। চালকরা জানালেন তারপরও স্বস্তি, কারণ অনেক সিএনজি ফিলিং স্টেশন পুরোপুরি বন্ধ। তাই যতটুকু গ্যাস মিলেছে সেটাই বাড়তি পাওনা। গ্যাসে চালাই, রাত্রে সিরিয়াল দিয়ে 8.5 লাগে গ্যাস নিতে। রাতে যেটুকু দেয় ওইটা দিয়ে দিনে চালাই। এই তামাক চালাইলাম, মোটামুটি কয়েক টাকা হয়েছে, এখন বাসায় চলে যাই। আজও রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় ভোগান্তিতে পড়েছেন চালকরা। বিভিন্ন স্টেশনে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। গ্যাস না থাকায় গাড়ির চাকা চলছে না। আয় কমে নেমেছে অর্ধেকে। 8:30টার সময় যে এইমাত্র আসলাম, সারা গাবতলি করে কোথাও পাইনি। মানে গাড়ি চালানো যে কষ্ট, তার সাথে গ্যাস নেওয়া বেশি কষ্ট। তবে ফিলিং স্টেশনের স্টাফরা জানালেন, রাত 12টার পর থেকে গ্যাসের প্রেসার ভালোই থাকে। একদম ভোর পর্যন্ত তারা সিএনজি সরবরাহ করতে পারছেন।
সারা রাত চাপ ছিল? সারা রাত ছিল, মানে থাকলেও পুরা না এই চলার মতো আর কি, পুরা ছিল না। মেশিন ঘুরে কারেন্ট পড়ে কোম্পানিরও লস হয়, তো চাই যে এইভাবে যাতে সমাধানটা হোক, আমরা এটাই চাই। আর এই সংকট কেবল রাজধানীতে নয়, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার সহ আশপাশের প্রায় অধিকাংশ ফিলিং স্টেশনের একই চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষাও মিলছে না গ্যাস, চালকদের ভোগান্তি চরমে। ঢাকার বাইরেও আপনার যে গ্যাস আছে তাও না, ঢাকার বাইরেও এরকমের সিরিয়াল ধরে গ্যাস নেওয়া লাগে। আগেও গ্যাসের প্রেসার ভালো ছিল না আর কি, মোটামুটি ছিল, এখন একদম বেশি পরিস্থিতি খারাপ। 600 টাকার গ্যাস যেখানে ঢুকবে এখানে 200-250 টাকার গ্যাস ঢুকতেছে। ফিলিং স্টেশনগুলোর পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদেরও। চুলাতে গ্যাস না থাকায় ঘরেও অশান্তি। বাসা বুঝার মেহমান আইসে, কালকের থেকে মাটির চুলায় রান্নাবাড়ি করতেছি, মেহমান বিদায় করে লেগো, এটা কি সরকার বোঝে না? সরকারের কাছে আশু এ সমস্যার সমাধান চাইলেন সবাই, অন্যথায় জীবনযাপন আরও দুর্বিষহ হয়ে পড়বে জানান তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে নতি স্বীকার করল মোদী সরকার। শনিবার পদত্যাগ করলেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে তিনি জানান, দেশ বিরোধীরা যাতে শিক্ষার্থীদের আন্দোলনের ফায়দা নিতে না পারে তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তার পদত্যাগের ঘোষণার পর উল্লাসে মেতে ওঠেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজ্যে রাজ্যে শুরু হয় বিজয় মিছিল। একতার সামনে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয় বলে মন্তব্য করেন সিজিবি প্রধান অভিজিৎ দেবকে। এদিকে সরকার দাবি মেনে নেয় আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। এই ঘোষণা বিজয়ের। এই উল্লাস গণতান্ত্রিক আন্দোলন আর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে। ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এভাবেই উল্লাসে মেতে ওঠে পুরো যন্তর মন্তর। ব্রিটিশরা পর্যন্ত তরুণদের আন্দোলনের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল, সেখানে ধর্মেন্দ্র প্রধান কোন ছাড়। জনতার বাঁধভাঙা উল্লাসের ঢেউ মুহূর্তেই দিল্লি ছাড়িয়ে পৌঁছে যায় বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে। একের পর এক বিজয় মিছিলে কেঁপে ওঠে রাজপথ। আবারও প্রমাণিত হয় তরুণদের একতার সামনে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। দেশে যদি হিন্দু মুসলিম রাজনীতি না থাকে, যদি কেবল ইস্যু ভিত্তিক রাজনীতি হয়, তবে বড় বড় ক্ষমতার আসন কেঁপে উঠবে। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, এটি প্রমাণ করে যে যদি আপনি ভয় না পান এবং এই সরকারের কাছে মাথা নত না করেন, তবে আপনি যে কারো পদত্যাগ আদায় করে নিতে পারবেন। দুদফা আলোচনার মোদির একের পর এক ভিডিও বার্তার পরও যখন অনড় আন্দোলনরত শিক্ষার্থীরা, তখন নতি স্বীকার করতে বাধ্য হলো ভারতের কেন্দ্রীয় সরকার। অবশেষে স্থানীয় সময় দুপুরে পদত্যাগপত্র জমা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমাদের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশের সংবিধান, গণতন্ত্র আর নিজেদের ভবিষ্যৎ রক্ষায় যেসব তরুণ রাজপথে নেমে জয় ছিনিয়ে এনেছেন, সেই সাহসী শিক্ষার্থীদের জানাই অভিনন্দন। এদিকে আন্দোলনকারীদের সাথে বিকেলে আবারও আলোচনায় বসে সরকার। একে একে বিক্ষোভকারীদের সব দাবি পূরণের ঘোষণা আসে মোদী প্রশাসনের পক্ষ থেকে। ফলে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছে যে বাকি দাবিগুলো মেনে নেওয়া হবে। সরকার আমাদের কথা শুনবে এই বিশ্বাসে আমাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করছি। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবি নিয়ে প্রায় 1.5 মাস ধরে চলছে আন্দোলন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পার্লামেন্ট অভিমুখে কর্মসূচি ঘোষণা করে, তবে পুলিশি বর্বরতার সামনে তা পরিণত হয় রক্তক্ষয়ী সংঘর্ষে। যন্তর মন্তর থেকে আন্দোলন ঢেউ ছড়িয়ে যায় দেশের প্রায় প্রতিটি রাজ্যে। আন্দোলনে যোগ দেয় কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন দল। নড়ে ওঠে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
এদিকে ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন বিজেপির সিনিয়র নেতা প্রহ্লাদ যোশী। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে শনিবার ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর কয়েক ঘন্টার মধ্যেই নতুন করে প্রহ্লাদকে তার স্থলাভিষিক্ত করা হয়। প্রহ্লাদ যোশী কর্ণাটকের এমপি। তিনি নবায়নযোগ্য জ্বালানি এবং ভোক্তা, খাদ্য ও গণবন্টন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন। বিজেপির সিনিয়র নেতা প্রহ্লাদ যোশী মূলত আরএসএস এর মাধ্যমে তার রাজনীতির হাতেখড়ি। ধারবার আসন থেকে টানা পঞ্চমবারের মতো এমপি হিসেবে জয়ী হয়েছেন তিনি। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে বি-স্ক্যানের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিশেষ চাহিদা সম্পন্নদের অধিকার রক্ষায় আইন থাকলেও তা বাস্তবায়নে আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাশাপাশি ডিজিটাল সেবাকে তাদের জন্য সহায়ক করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্নদের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত করা রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। প্রতিবন্ধীরা সাধারণত খুব মেধাবী হয়, তো সেই দিকে তারা করতে পারেন। যদি প্রযুক্তির ব্যাপার হয়, ইঞ্জিনিয়ারিং সাইডে তাদেরকে নেওয়া, নানাবিধ কাজের মধ্যে রেখে তাদেরকে গড়ে তোলা, এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্ব রাষ্ট্রকে অবশ্যই পালন করতে হবে। বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফল করতে হবে। নিরাপদ বাংলাদেশ করতে ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার বিকেল 5:30টায় যশোরের চৌরাস্তা মোড়ে জেলা স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশে প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান যখন সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন তখন ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। বিএনপি জনগণকে যা বলেছে সেই ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করছে। তারেক রহমান হিংসার রাজনীতি করে না, তিনি সাম্যের রাজনীতিতে বিশ্বাসী। গণসমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহ উপস্থিত ছিলেন অন্যান্য নেতাকর্মীরা। নড়াইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এই সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, জনগণ যখন তার অধিকারটা বুঝে নেওয়ার সাথে সাথে কর্তব্যটাও যথাযথভাবে পালন করবে, দেশে বিদ্যমান সমস্যাগুলো তখন থাকবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাক্তার মাহমুদা আলম মিতু, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার সহ আরো অনেকে। বাংলাদেশে বিদ্যমান সমস্যা নিয়ে কথা হয়েছে। এই সমস্যা এগুলা থাকবে, এগুলা আছে, ছিল, কিন্তু ভবিষ্যতে থাকবে না। তখন থাকবে না যখন আমরা আমাদের অধিকারটা বুঝে নেওয়ার সাথে সাথে আমরা আমাদের কর্তব্যটাও যখন যথাযথভাবে পালন করব, তখন আর এই জিনিসগুলো থাকবে না। কাফরুলে গুলি করে যুবদল কর্মী হত্যার ঘটনায় সন্দেহভাজন 4 জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ টিবি, যার মধ্যে রয়েছে চঞ্চল নামের এক শুটার। তাকে 3 দিনের রিমান্ড দিয়েছে সিএমএম আদালত। এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ইউসুফ আলীর পরিবার কাফরুল থানায় মামলা করে। থানার ওসি জানান, কিলিং মিশনে অংশ নেন ভাড়াটে শুটাররা। শুক্রবার রাত 11টার পর মিরপুর 13 নম্বরের শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের গলিতে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে সন্ত্রাসীরা। গোলাগুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ আলী। এ ঘটনায় 2 জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর দাবি, মূলত তাকে হত্যা করতেই ভাড়াটে ও পেশাদার খুনিদের আনা হয়েছিল। এর পেছনে থাকতে পারে রাজনৈতিক কোন্দল ও আসন্ন কাউন্সিলর নির্বাচন। ওদের 4 জনকে হায়ার করে আনা হয়েছে। কোথা থেকে? ঝিনাইদহ থেকে। আসলে ভাইয়া কোনো কোন্দল নাই, আমি কারোর সাথে কোনো কোন্দলে জড়াই নাই। এখন আপনি কি কোন্দল ভাবতেছেন কিনা আমাকে, আপনি আমাকে ডার্টি ভাবতেছেন কিনা বা পথের কাটা ভাবতেছেন কিনা, আমি তো আসলে জানি না এটা। বাট আমি তো ফ্রেশ, আমি তো আপনাকে কাটা ভাবি নাই কখনো। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কমপক্ষে 4 জন শুটার কিলিং মিশনে অংশ নিয়েছিল, যার মধ্যে ঘটনাস্থল থেকে চঞ্চল সহ 5 জনকে আটক করেন স্থানীয়রা। দেখলাম গোলাগুলি হইলো, গোলাগুলি হওয়ার পরে এই সবজি বেচে হ্যাঁ মাথায় গুলি লাগছে, মাথায় একজনের সাইপে ধরছে, রক্ত পড়তেছে। তারপরে কিছুক্ষণ পরে ওনারে মেডিকেলে নিয়ে গেছে। 2 জনের কাছে পিস্তল ছিল, ওনারা যে আটকাইছে উনি আবার এমনি কোমরে ধরছে পাচ্চা করে, উনি আর বুঝতে পারে না যে ও বাইর করে শুট করে দেবে, মানে ও ডাইরেক্ট বাইর করে ডাইরেক্ট এখানে শুট করছে। পুলিশ বলছে, হত্যার ঘটনায় ইউসুফের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। পেশাদার কিলার তো কারো পক্ষ হয়ে কাজটা করে থাকতে পারে,
যেহেতু অনেক ধরনের তথ্য আমাদের কাছে আসতেছে, আমরা এগুলো তদন্ত করতেছি। হত্যার ঘটনাটা কি, কেন গোলাগুলিটা হয়েছে, এই বিষয়টা আমরা পরিষ্কার হইতে পারি না। এদিকে ঘটনার পর ফেসবুকে দেয়া এক পোস্টকে কেন্দ্র করে আবির নামে এক ছাত্রদল নেতাকে পিটিয়ে থানায় সোপর্দ করেছে যুবদলের নেতাকর্মীরা। আবির কাফরুল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির দেওয়ান জনির রাজনীতির সঙ্গে যুক্ত। সকালবেলা বাসা থেকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত পাও ভেঙে নির্মমভাবে এই থানায় দিয়ে গেছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজবাড়ীর পাংশায় অটোরিকশা চালকদের হামলায় সাংবাদিক সহ আহত হয়েছে বেশ কয়েকজন। ভুক্তভোগীরা জানান, গেল বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সাথে অটোরিকশা চালকদের একটি চক্র দুর্ব্যবহার করে। এই নিয়ে ছাত্র প্রতিনিধিরা আজ কথা বলতে গেলে ইজি বাইক চালকরা তাদের উপর হামলা চালায়। এ সময় দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ও স্থানীয় এক সাংবাদিক সহ আহত হয় 10 থেকে 15 জন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরগুনায় এক প্রবাসী তরুণকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে মহাসড়কে মরদেহ রেখে বিক্ষোভ করেছে স্বজন ও স্থানীয়রা। সন্ধ্যায় বরগুনা পুরাকাটা আঞ্চলিক মহাসড়কের চালিতাতলা এলাকায় অবরোধ করা হয়। স্বজনদের দাবি, পরকীয়া প্রেমের জেরে আফাং শিকদারকে জোর করে বিষ পান করায় তার স্ত্রী রাবিয়া বেগম ও তার প্রেমিক হাসান। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় পুরো এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। প্রশ্ন ফাঁসের দাবিতে কলকাতায় বিক্ষোভের সময় পুলিশে বাধার মুখে পড়েছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিল্লির আন্দোলনের সাথে সংহতি জানিয়ে শনিবার দুপুরে প্রতিবাদ মিছিলে বের হন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তবে অনুমোদন না থাকায় তার পথ রোধ করে পুলিশ। গ্রেফতার করা হয় বিধায়ক কুণাল ঘোষ এবং সাবেক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি বৈষ্ণব চট্টোপাধ্যায়কে। আন্দোলনে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির কথা ঘোষণা করেন তৃণমূল নেত্রী। এ সময় পুলিশের সাথে হাতাহাতিতে জড়ায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। ইরানের শুক্রবার রাতভর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন আগ্রাসনে প্রাণ গেছে 4 জনের, আরও 7 জন আহত। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। এই নিয়ে যুদ্ধবিরতি ভেঙে 14তম দিনে গড়ালো ওয়াশিংটন তেহরান সংঘাত। শুক্রবার ইরানের উপকূলীয় এলাকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত হয় একাধিক স্থাপনা। জবাবে কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ছোড়ে তেহরান। জর্ডান ও বাহরাইনে অভিযানের দাবি করছে আইআরজিসি। হামলার আশঙ্কায় আগেই সতর্কতা জারি করা হয়েছিল দেশগুলোয়। এ সময় ইরাকে ইরবিল বিমানবন্দরে ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় সাময়িকভাবে বন্ধ রাখা হয় ফ্লাইট চলাচল। এদিকে হুতি বিদ্রোহী এবং ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত একাধিক অঞ্চলে পৃথক হামলা চালিয়েছে সৌদি আরব। পাল্টা আক্রমণের আশঙ্কায় সৌদি আরব জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। শুক্রবার বন্দরনগরী হুদাইদা টার্গেট করে হয় হামলা। মূল লক্ষ্যবস্তু ছিল শহরটির রেল যোগাযোগ কেন্দ্র। পাশাপাশি হামলা চালানো হয়েছে উপকূলীয় কামরান দ্বীপেও। এতে আহত হয়েছে এক নারী। তথ্যটি নিশ্চিত করেছে হুতি নিয়ন্ত্রিত পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। পরপরই পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দেয় সশস্ত্র গোষ্ঠীটি। এরই জেরে সৌদি আরবে বেশ কয়েকটি অঞ্চলে জারি করা হয় বিশেষ সতর্কতা। চলতি মাসের মাঝামাঝি সময় সৌদি জোট ইয়েমেনের সানায় হামলা চালালে নতুন করে শুরু হয় উত্তেজনা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।